একদিনের ব্যবধান, আর এই একদিনের ব্যবধানে বীরভূমের দুটো পৃথক জায়গা থেকে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। প্রথম দিন ঘটনাস্থল রামপুরহাট আর দ্বিতীয় দিন ঘটনাস্থল নলহাটি। আজকে দ্য ডিবেটে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছি এবং এই বিষয়ে কথা বলবো যে কিভাবে বীরভূমে লাগাতার এইভাবে বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটছে। রামপুরহাটের পর এবার নলহাটি, এত অ্যামোনিয়াম নাইট্রেট, ট্রাক ভর্তি অ্যামোনিয়াম নাইট্রেট। কি কারণে এই অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে যাওয়া হচ্ছিল অন্য কোথাও, আর কেন ব্যবহার করা হচ্ছিল বীরভূমের মাটি? যদি বীরভূমে এটাকে কোনোভাবে কাজে লাগানোর চেষ্টা করে থাকে কেউ বা কারা, তাহলে তারা কারা? আর যদি বীরভূমের মাটিকে ব্যবহার করে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা হয়, তাহলেই বা বীরভূমে নজরদারি কোথায়? বীরভূম বারবার এই ধরনের অপরাধমূলক কাজের খতিয়ানে প্রথমের সারিতে কেন থাকবে বারবার? একের পর এক জায়গা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার। বারবার পড়শি দেশে যেভাবে উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি এবং যেভাবে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটছে, যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটছে, সেখান থেকে এই প্রশ্নই লাগাতার মাথাচাড়া দিচ্ছে যে তাহলে কি কোনো জঙ্গি তৎপরতা বাড়ছে? বড়সড় কোনো নাশকতার ছক করছে জঙ্গিরা? এত অ্যামোনিয়াম নাইট্রেট কোথা থেকে আসছে? এত দিন ধরে এই বীরভূমে একাধিক জায়গা থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। কখনো এইভাবে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধারের ঘটনা ঘটছে আপনাদের মনে থাকবে 2023-এ ডিটোনেটর জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্ত পর্যন্ত চলছে, কিন্তু বারবার বীরভূম যে বীরভূমেই আছে সেটাই প্রমাণিত হচ্ছে। আজকে আমাদের সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাই রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম স্যার, আপনাকে স্বাগত জানাই আমার অনুষ্ঠানে। রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়, জ্যোতিদাকেও স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। কিছুক্ষণের মধ্যে রাজনৈতিক বিশ্লেষক অরিজিৎ কাঞ্জিলা আমাদের সঙ্গে যোগদান করবেন। আগাম স্বাগত জানিয়ে রাখছি অরিজিৎ দাকে। কিন্তু শুরুতেই আমি একটু নজরুল স্যারের কাছে আসবো। প্রথমত এইটাই জানতে চাওয়ার যে একদিনের ব্যবধানে বীরভূমের দুটো জায়গা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেল এবং 1-2 বস্তা নয়, দ্বিতীয় দিন 60 বস্তা, প্রথম দিন 300 বস্তারও বেশি। এই যে এত অ্যামোনিয়াম নাইট্রেট হয় বীরভূমের মাটি ব্যবহার করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, আর না হলে বীরভূমেই হয়তো বড় ধরনের কোনো নাশকতা চালানোর ছক তৈরি করছে কেউ বা কারা। প্রাথমিকভাবে এইরকমটাও তদন্তের ক্ষেত্রে উঠে আসছে। আমি একটু জানার চেষ্টা করবো নজরুল স্যার, এত পরিমাণ যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার হচ্ছে বা কাঁচামাল উদ্ধার হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, তা দিয়ে কত বড় বিস্ফোরণ ঘটনা যায়, কত বড় ক্ষতি হয়? দেখুন, নাইট্রেট যে বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয় সেটা সকলেরই জানা, এবং এর যে পরিমাণ তাতে অনেক বড় ধরনের বা অনেক বেশি বিস্ফোরণ ঘটানো সম্ভব ছিল। তবে একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হচ্ছে না, যে কারা কোথায় নিয়ে যাচ্ছিল, কারা এগুলো ব্যবহার করতে চাইছিল। দেখুন, লরিটা ধরা পড়েছে, লরিটা একজন কেউ চালাচ্ছিলেন, লরিতে খালাসি ছিলেন। তো তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে লরিটার মালিককে, লরিটা কোথায় থেকে আসছিল, লরিটায় কোথায় যাওয়ার কথা, এগুলো ধরে তদন্ত করলে তো পুরোটাই বেরিয়ে আসার কথা। কিন্তু আপনারা সেসব কিছু বলছেন না, তার মানে আপনারা জানেন না। কিন্তু প্রশাসনের তো এটা অজানা থাকার কথা নয়। এখন জানার পরেও প্রশাসন ব্যবস্থা নিতে পারবেন কিনা সেটা একটা কথা, কিন্তু প্রশাসনের তে এগুলো এতক্ষণে জেনে যাওয়ার কথা, না জানা থাকার কথা নয়। বলুন। বেশ, নজরুল সাহেব আমি আসবো আপনার কাছে, তার আগে জ্যোতিদার কাছে একটু যাই। জ্যোতিদা, এই যে বারবার ঘটনাস্থল বীরভূম, আমরা এর আগেও দেখেছি, যেটা আমি কিছুক্ষণ আগে উল্লেখ করছিলাম যে তদন্ত এখন এনআইএর দ্বারা পরিচালিত হচ্ছে, কিন্তু বীরভূম যে বীরভূমেই আছে, বীরভূমের এই ধরনের চরিত্রের যে কোনো বদল হয়নি, এই ধরনের অপরাধমূলক কাজকর্ম যে বীরভূমে চলছে, কি কারণের বলে আপনারা মনে করেন? দেখুন, এখন ঘড়ির কাটা হচ্ছে 10:06 সকালবেলা। তো নর্মালি সকালবেলা উঠে লোক আপনার অফিস যায়, এবং নর্মালি এটা বাঙালিদের সংস্কৃতি যে রবীন্দ্রসঙ্গীত শুনে
বা একটা ভালো হয়তো স্পিরিচুয়াল জিনিস শোনে, আধ্যাত্মিকতা জিনিস শোনে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে এই 10টা 6 সকালবেলা আপনি আমি এবং নজরুল স্যার মিলে একটা জিনিসের ডিবেট করছি, যেটা বাংলা একটা জলজান্ত ঘটনা। সেটা হচ্ছে বাংলা হচ্ছে বারুদের স্তূপে। এটা কিন্তু এই ইমেজটা যখন হচ্ছে ভারতবর্ষের সামনে যাচ্ছে বা সমগ্র বিশ্বের সামনে যাচ্ছে, বাংলার মুখটা কিন্তু পুড়ছে। তো এটা আমি কোনো পলিটিক্যাল পার্টি কথা আমি আপাতত বলছি না, কিন্তু দোষ তো তারা এড়িয়ে যেতে পারে না। তার কারণ হচ্ছে আপনি জানেন যে খাগড়াগড়ের যে বিস্ফোরণ হয়েছিল, আপনার মনে থাকবে, খাগড়াগড়ের বিস্ফোরণ কাণ্ডে নিচে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, আর উপরে হচ্ছে আপনার বোম বাঁধছিল কারা, আল কায়দা এবং জঙ্গি সংগঠন। পরবর্তীকালে যখন এভিডেন্স কালেকশন করতে আসে এনআইএ, তার আগে সেই নথিপত্রগুলোকে পুড়িয়ে দেওয়া হয় স্টেট স্পন্সার্ড ভাবে, অর্থাৎ রাজ্যের সম্মতিতে সেই নথিপত্রগুলো পুড়িয়ে দেওয়া হয়। তো এই যে ঘটনাগুলো ঘটছে, বেসিক্যালি এটা হচ্ছে তোষণ রাজনীতির একটা ফল, অর্থাৎ ভোট রাজনীতি। আমি ভোটে জিতবো, তার জন্যে যদি আমাকে ওই নাশকতাবাজ, আপনার সন্ত্রাসবাদী, এদেরকেও যদি প্রশ্রয় দিতে হয়, তাহলে আমি প্রশ্রয় দেবো, কিন্তু আমাকে ভোটে জিততে হবে সামহাউ। আপনি জানেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একটা কথা বলেছিলেন যে এই মাদ্রাসাগুলো হচ্ছে সন্ত্রাসবাদীদের আঁতুড় ঘর। তো সেই জায়গায় আপনি কালকে যে রাজ্য বাজেট দেখতে পেয়েছেন, সেই মাদ্রাসার জন্য প্রায়, মাদ্রাসা এবং আপনার সংখ্যালঘু উন্নয়ন 5600 কোটি টাকা, যেখানে উত্তরবঙ্গের জন্য মাত্র 800 কোটি টাকা। উত্তরবঙ্গের টোটাল 19টা বোর্ড, উন্নয়নের জন্য 800 কোটি, আর হচ্ছে মাদ্রাসার জন্য 5600 কোটি। এই যে আপনার সংখ্যালঘু, এই যে তোষণ, এই যে আমার ভোট ব্যাংক পলিটিক্স, এই ভোট ব্যাংক পলিটিক্স এর জন্য যা ইচ্ছা তাই করবে না। কিন্তু যেহেতু এই ঘটনা মানে শুধুমাত্র মানে কি বলবো, এক্ষুনি এটা কিছুক্ষণ আগে আসা খবর, এবং এখনো পর্যন্ত এটা আমরা কনফার্ম নই যে এই ঘটনার সঙ্গে কারা জড়িত বা কে জড়িত বা কিন্তু আমি কেন বলছি আমি না, আমি আসবো, আপনার কথায় আসবো, কিন্তু আমি কেন বলছি এই কথাটা, যে এই ঘটনাগুলো ঘটছে, আপনি খাগড়াগড়ের কথা একদম সঠিক উদাহরণ এখানে রেখেছেন। আমার বক্তব্য হচ্ছে যে এত অ্যামোনিয়াম নাইট্রেট আসছে, এসে বীরভূমের মাটিকে ব্যবহার করে প্রথম দিনের ঘটনা অন্তত, মানে রামপুরহাটের ঘটনা অন্তত এইটাই জানাচ্ছে আমাদের যে এর সঙ্গে একটা তেলেঙ্গানা যোগ রয়েছে। কারণ যাদেরকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে 2 জন ছিলেন দক্ষিণ ভারতীয় এবং 1 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। কিন্তু কথা হচ্ছে যে এদেরকে জিজ্ঞাসাবাদ করার কথা, এদেরকে জিজ্ঞাসাবাদ করে যদি এই ট্রাকটিকে আটক করা হয়ে থাকে, তাহলে সেটা সত্যি পুলিশের পিঠ চাপড়ে দেওয়ার মতোই বিষয়। কিন্তু আমি বলছি বীরভূমকে ব্যবহার করা যায় বা বাংলার মাটিকে ব্যবহার করা যায়। অন্য রাজ্যে তো এই ঘটনা ঘটে না, অন্য রাজ্য থেকে তো এই বিপুল পরিমাণে বিস্ফোরণ এবং লাগাতার পরপর উদাহরণ। আমি যদি 7 দিনের একটা পরিসংখ্যান বার করি, আমরা দেখব কোনো না কোনো জেলা থেকে অস্ত্র বা বিস্ফোরক উদ্ধার হয়েছে। এইটা কেন? এইটাই তো আমি বলতে চাইছি। দেখুন, প্রশাসন হচ্ছে আপনার চেন অফ কমান্ড ফলো করে। প্রশাসন কিন্তু নিজের মতো চলে না দেবরদিদি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। আমি যদি বিডিও হই বা আমি যদি থানার ওসি হই, আমাকে কিন্তু চেন অফ কমান্ডকে ফলো করতেই হবে। এবং এটা আমাদের মানে সরকারি যে পরিচালনা পদ্ধতি, সেই পদ্ধতিতে কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে। আমি চাইলেও আমার নিজের মতো সিদ্ধান্ত নিতে পারি না, চেন অফ কমান্ড ফলো করতে হয়। তো এই যে ব্যাপারটা, মানে ধরুন এই যে একটা পলিটিক্যাল এক্সিকিউটিভ, তার তরফ থেকে যখন ইনস্ট্রাকশন আসছে যে এই রকম ভাবে তোমাকে অপারেট করতে হবে, যখন তুমি দেখবে বিশেষ নামের কোনো ব্যক্তি বা বিশেষ সম্প্রদায়ের কোনো ব্যক্তি যদি থাকে, তুমি তাকে ছাড় দেবে, তো এটা তো স্বাভাবিক, এটা তো হবেই বাংলার মাটিতে। তো এটা দেখুন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রুট কজ অফ দ্য প্রবলেম। সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে এই জায়গায়, সমস্যাটা হচ্ছে ভোট ব্যাংক পলিটিক্স, সমস্যাটা হচ্ছে আপনার তোষণ রাজনীতি। এটা শুধুমাত্র এই ঘটনাটা তো নয়, যেটা আপনি রাইটলি পয়েন্টেড আউট। এই ঘটনার সাথে সাথে আপনি দেখুন কল্যাণীর ঘটনা, বারাসাতের ঘটনা, আপনি কেতুগ্রামের ঘটনা, প্রত্যেকটা জায়গায় জায়গাতে একই জিনিসটা ঘটছে। ইন্টেলিজেন্স ইনপুট নেই, গোয়েন্দা রিপোর্ট নেই। তো সুতরাং এই যে সবাই সবকিছু জানে, কিন্তু তোষণ রাজনীতির জন্য যেভাবে বাংলাটাকে একটা বারুদের স্তূপে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, একটা আগ্নেয়গিরির সামনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এটা বাংলার জন্য মানে বাংলার জন্য ডেঞ্জারাস। এবং আমি জ্যোতিদা আসবো আপনার কাছে, আমি আসবো।
আমি তার আগে আরেকবার একটু নজরুল স্যারের কাছে যাই। স্যার, কালকে আমরা দেখলাম বাজেট পেশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আপনারা বারবার এই অভিযোগ করে এসছেন যে পুলিশে একটা বড় শূন্যতা রয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের সেই শূন্যতা বা চাকরির ক্ষেত্রে আমি বলবো যে শূন্যতা, সেটা পূরণের কতটা চেষ্টা করেছে, নাকি সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ চলছে এই রাজ্যে, সেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক হয়েছে। কিন্তু বাজেটে এই জায়গাটা কি কোথাও ধরাটা দরকার ছিল বলে আপনার মনে হয়? যে আজকে যে পরিমাণ অস্ত্র উদ্ধার বলুন, এই ধরনের বিস্ফোরক উদ্ধার বলুন, বা যেভাবে বাংলাটাকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী ব্যবহার করছে, দুষ্কৃতীরা ব্যবহার করছে, সমাজবিরোধীরা ব্যবহার করছে যেভাবে, তাতে পুলিশের সক্রিয়তা বা আরো নিয়োগ পুলিশে, এইটা দরকার। দেখুন, আমাদের গণতান্ত্রিক দেশে যে শাসক দল ক্ষমতায় থাকে, সত্যি হোক আপনি পছন্দ করেন বা নাই করেন, তারা যেটাকে অগ্রাধিকার দেন সে কাজগুলো হয়, যেটাকে অগ্রাধিকার দেন না সে কাজগুলো হয় না। তো পুলিশে নিয়োগ করে তাদেরকে যদি ভালো মতো ট্রেনিং দেন, তাহলে তারা নিরপেক্ষভাবে সৎভাবে কাজ করতে চায়। কিন্তু সিভিক ভলেন্টিয়ার তারা পুলিশ নয়। কাদের নিয়োগ করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার? যারা শাসক দলের নেতাদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়, সেরকম লোকদের, যাদের অধিকাংশই খুব সৎ রেকর্ডওয়ালা লোক নয়, অপরাধ করা বা এরকম অন্য খারাপ অভ্যাসের যাদের রেকর্ড আছে। আপনারা সঞ্জয় রায় আরজিকর কাণ্ডে এই ব্যাপারটা খুব ভালো করে বুঝেছেন যে তার চরিত্র কীরকম, কিন্তু তাকে নিয়োগ করা হয়েছিল। তো এই লোকেদের একটা দুটো সুবিধা হচ্ছে শাসক দলের লোকদের, যে থানায় এই সিভিক ভলেন্টিয়াররা সর্বোচ্চ অফিসারকেও নিয়ন্ত্রণ করছে। কারণ কারো ট্রান্সফার কোথায় হবে, ভালো পোস্টিং হবে কিনা, সেটা পার্টির লোকেরা ঠিক করে, এবং এই সিভিক ভলেন্টিয়াররা পার্টির লোকদের এই খবরটা দিচ্ছে প্রথমত। আর দ্বিতীয়ত, এই সিভিক ভলেন্টিয়াররা ট্রেনিং ভালো হয়নি, আইন কানুন জানেন না, কিন্তু শাসক দলের লোকদের সঙ্গে তাদের যোগটা ভালো আছে। ফলে শাসক দলের লোকেরা যা বলছেন তারা সেটাই করছে, এবং তাতে পুলিশের দুর্নাম হচ্ছে। এখন পুলিশ মন্ত্রী যদি চান, যিনি আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীও বটে, যে এরকম কোনো বিস্ফোরক বেআইনিভাবে কোথাও যাবে না, আসবে না, মজুদ হবে না, বেআইনি আগ্নেয়াস্ত্র থাকবে না, আমি এখনও বিশ্বাস করি যে সেটা করা সম্ভব। কিন্তু ভোটে যেহেতু এই বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্রধারী গুন্ডা বদমাশদের ব্যবহার করা হয় ভোট রিগিং করার জন্যে, সেটা শাসক দলের নেতারা করতে পারছেন না, করছেন না। ফলে আপনারা যে ঘটনাগুলো বলছেন সেগুলো ঘটছে। বলুন। বেশ, আমি নজরুল সাহেব এবং জ্যোতিদা আমাদের সঙ্গে রয়েছেন, দুজনকে একটু বিরত করি। অরিজিৎ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে যোগদান করেছেন এই অনুষ্ঠানে। অরিজিৎ দাকে স্বাগত জানাবো। অরিজিৎ দা, কথা হচ্ছে, নজরুল স্যার রয়েছেন, জ্যোতিদা রয়েছেন, যে বীরভূমে এত পরিমাণে বিস্ফোরক পরপর দুদিন উদ্ধার হচ্ছে, যে পরিমাণ বিস্ফোরক দিয়ে একটা বিরাট বড় কোনো ক্ষতি করাই যায়, কিন্তু কেন বারবার বীরভূমের মাটি কি ব্যবহার করাটা খুব সহজ হয়ে যাচ্ছে, যে বা যারাই বা করে থাকুক না কেন? আর পুলিশের ভূমিকা কিভাবে দেখছেন? পুলিশের ভূমিকা নিয়ে কথা তুলে তো লাভ নেই। মানে বিস্ফোরক গুলো তো এমনি এমনি ঢুকে যাচ্ছে না। প্রথমে আপনি আউটসাইডারটা, মানে বর্ডার কেন্দ্রিক জায়গাটা দেখুন, তারপরে আপনি ভিতরের কথা বলুন। বাইরের দিক ঠিক না থাকলে ভিতরের দিকে আঙ্গুল তুলে লাভ নেই। হ্যাঁ, তো সকলেরই থাকতে পারে। আর আমাদের রাজ্যের তো আইবি তো নেই, পুরো দেশের আইবি রয়েছে। আইবি এতটাই কি দুর্বল হয়ে পড়েছে যে এইসব বিষয়ে জানতে পারছেন না, বা তারা কি করতে কাজ করছেন? যেখানে বিভিন্ন নাশকতা বা বিভিন্ন ক্ষেত্রে আইএনএ কেও পর্যন্ত ব্যবহার করা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে, বা আইবির ক্ষেত্রে ইন্টেলিজেন্স ব্যুরো সমস্ত রকম খবর বা যেটাকে সাবধানতা রাজ্য পুলিশকে দেওয়ার কথা, সেটাও পর্যন্ত আসছে না। তো এগুলো কেন হচ্ছে? এগুলো আমাদের দেখা সব থেকে বড় ব্যাপার। আমি রাজ্য পুলিশকে সেভ করে কথাটা বলছি না, কারণ কি যে ভিত্তিক যে নাশকতাগুলো হচ্ছে, মানুষ প্রাণ হারাচ্ছে বা অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আর মানুষ এরকম মনে করছে যে তারা ইনসিকিউরিটি ফিল করছে। আমিও তাদের জায়গায় থাকলে আমি তাই ফিল করতাম, বা আপনি থাকলে তাই করতেন। সকলেরই একটা জিনিস জানা উচিত যে যদি প্রশাসন তৎপর হয়, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার, তো সর্বত্র
এইসব জিনিসকে আটকাতে তারা তৎপর যদি হন, তাহলে সাধারণ মানুষ সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে। যদি সেটা তৎপর না হন, তারা তাদের মতো কাজ করে যান, এটাকে আমি ড্রামাটিক পলিসি বা ড্রামাটিক সিচুয়েশন ছাড়া আর কিছু বলতে চাই না। বীরভূম বা মুর্শিদাবাদ এই ধরনের জেলাগুলোতে বারবার আমরা দেখেছি এই ধরনের মানে কি বলবো, জঙ্গিমূলক কার্যকলাপ বলুন বা অরাজনৈতিক কিছু কার্যকলাপ তো থাকেই, তার সঙ্গে মানে দুষ্কৃতী কিছু কার্যকলাপ তো থাকেই, তার সঙ্গে এইরকমও কিছু অস্ত্র উদ্ধারের ঘটনা, বিস্ফোরণের ঘটনা, এগুলো খুব লাগাতার ঘটনা। মানে এটা আমি কিছুক্ষণ আগে জ্যোতিদার সঙ্গেও যখন কথা বলছিলাম যে একটা 7 দিনের যদি পরিসংখ্যান আমরা দেখি, প্রতিদিনই এরকম কোথাও না কোথাও থেকে উদ্ধার হওয়ার ঘটনা, বোমা উদ্ধার বা বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনা, এটা লাগাতার ঘটে চলেছে। নজরদারি আপনি বলছেন কেন্দ্রেরও সমানভাবে প্রয়োজন, সেটা ঠিকই, কিন্তু রাজ্যে যখন বারবার এ ধরনের ঘটনা ঘটছে তখন রাজ্যের নজরদারি তো সবার আগে থাকার কথা। নজরদারি তো আমি বলছি, তো আমি একবারও তো রাজ্য পুলিশকে বা রাজ্য প্রশাসনকে সেভ করে কথা বলছি না। আমার কথা হচ্ছে ইন্টেলিজেন্ট ব্যুরো, যারা সর্বত্র পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন স্তরে সতর্কবার্তা দেন যে এখানে এই ঘটনা ঘটতে পারে। এবং আরেকটা কথা হচ্ছে, যেখানে রাজ্যের কোনো এমন কোনো জায়গা নেই যেখানে এই জিনিসগুলো তৈরি হচ্ছে, এইগুলো তৈরি কোথা থেকে হয়ে আসছে সেটা খবর নেওয়া জরুরি। আর এই মানে কি বলবো, বোমা, পিস্তল, এইসব মানে মানে দুর্নীতি জিনিসপত্র, যে সব জিনিসপত্র এখানে ঢুকছে, এগুলো তৈরি কোথায় হচ্ছে সেটার খবর সবার আগে লাগানো উচিত। বিহার থেকে আসছে নাকি ইউপি থেকে আসছে নাকি অন্যান্য স্তর থেকে আসছে নাকি বাংলাদেশ স্তর থেকে আসছে, এগুলো কোথা থেকে আসছে আমাদের জানা উচিত। আর এমন জিনিস, এই জিনিসগুলো তো নিশ্চয়ই হাতের খেলনা নয়। যেই জিনিসগুলো আসছে এগুলো মানুষের প্রাণ নাশক হয়ে যেতে পারে, বা অনেক জায়গায় যেই বোমাতঙ্ক হয়েছে। আমি নজরুল স্যারের কাছে আরেকবার একটু আসবো। স্যার, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান এইটা কতটা এই ধরনের ঘটনাগুলোর জন্য দায়ী হচ্ছে? দেখুন, আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা সেগুলো ভৌগোলিক অবস্থানকে মাথায় রেখে তৈরি করা হয়। তো আমাদের ভৌগোলিক অবস্থানে একদিকে যেমন বাংলাদেশের বর্ডার আছে, অন্যদিকে নেপালের বর্ডার আছে, ভুটানের বর্ডার আছে, আবার অন্য রাজ্যের সঙ্গেও আমাদের বর্ডার আছে, যেমন বিহারের সঙ্গে আছে, ঝাড়খণ্ডের সঙ্গে আছে, উড়িষ্যার সঙ্গে আছে। কিন্তু এই বর্ডারগুলোতে কিভাবে ব্যবস্থা নেওয়া হবে, যেমন বাংলাদেশ বর্ডারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিএসএফ আছে, তেমনি আমাদের যেমন আমাদের একজন প্যানেলিস্ট বলছিলেন যে ভারত সরকারের ইন্টেলিজেন্স ব্যুরো আছে এবং তাদের অফিস যেমন কলকাতা, শিলিগুড়ি বা কালিম্পং, প্রতিটা জেলাতেই অল্প স্বল্প আছে। সেগুলোকে এসআইবি বলে, সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো। এর বাইরে আমাদের রাজ্য সরকারের পুলিশের অধীনে আছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এবং আমাদের কলকাতা পুলিশের আছে স্পেশাল ব্রাঞ্চ। তো এই বিভাগগুলোর লোকেরা সাধারণত পোশাক পরে ডিউটি করে না, সাদা পোশাকে থাকেন এবং এরা খবরাখবর সংগ্রহ করে নির্দিষ্ট কর্তৃপক্ষকে দিয়ে থাকে। তাহলে ইন্টেলিজেন্স ব্যুরোরও যেমন ডিউটি আছে খবরাখবর জোগাড় করে কেন্দ্রীয় সরকারকে, রাজ্য সরকারকে দেওয়া, তেমনি আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং স্পেশাল ব্রাঞ্চেরও দায়িত্ব আছে যে এই খবরগুলো জোগাড় করে আমাদের প্রশাসনকে দেওয়া। আমি মনে করি না যে আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এই খবরগুলো প্রশাসনকে দিচ্ছেন না। এখন প্রশাসন কেন তৎপর হয়ে এগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না সেটা প্রশাসনের কর্তারা বলতে পারবে। একদমই তাই। বেশ, আমি জ্যোতিদার কাছে আসবো, একদম সময় খুব সংক্ষিপ্ত। জ্যোতিদা, 19,000 কেজি বিস্ফোরক গত দুদিনে বীরভূম থেকে পাওয়া গেল। যদি বড়সড় কোনো বিপর্যয় ঘটতো তখন দৌড়াদৌড়ি, তখন চোখের জল ফেলা, তখন একে অপরকে দোষ দেওয়া, এছাড়া বাংলার মানুষ কি অন্য কিছু দেখতে পাবে না? এটা তো একটা ঘটনা নয়, লাগাতার এরকম ঘটনা ঘটে চলেছে। কিছুদিন আগেও জিলেটিন স্টিক পাওয়া গেছে এই বীরভূমে। তো সুতরাং দেখুন, এটা যেটা নজরুল স্যার বলছিলেন, ওনাকে মানে ওনার কথা সূত্র ধরেই আমি বলছি যে ইন্টেলিজেন্স ইনপুট পাওয়া সত্ত্বেও কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, তার কারণ হচ্ছে যে পলিটিক্যাল উইল। এখানে পলিটিক্যাল সদিচ্ছাটা নেই। পলিটিক্যাল সদিচ্ছাটা থাকলে আজকে এই দিনটা দেখতে হয় না।
তো পলিটিক্যাল সদিচ্ছাটা কোনটা? পলিটিক্যাল ইচ্ছা হচ্ছে এটাই যে আমরা তোষণ রাজনীতি করব, আমরা হাসান মোহাম্মদ ইমরানের মতো একজন লোককে সন্ত্রাস মানে 19B দরগা রোড সিমির প্রতিষ্ঠাতা পরিচালক, তাকে আমি রাজ্যসভায় পাঠাবো, এইরকম যদি ইন্টেনশন একটা গভর্নমেন্টের থাকে, একটা ডিভিসিভ টেন্ডেন্সি, একটা বিভাজনকামী টেন্ডেন্সি যদি একটা গভর্নমেন্টের থাকে, যে গভর্নমেন্টের হেড তিনি বলতে পারেন যে দুদেল গায়েতে লাথি খাবো, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তোষণ রাজনীতি, এই তোষণ রাজনীতিটাই হচ্ছে আলটিমেট পলিটিক্যাল উইল। এই পলিটিক্যাল উইল যতদিন না আপনার রেকটিফাই হবে ততদিন এরকম ঘটনা ঘটতে থাকবে। এই জন্য আমরা বলছি যে পলিটিক্যাল উইল চেঞ্জ করার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো অতীব প্রয়োজন, টিএমসি কে সরানো অতীব প্রয়োজন, না হলে এইরকম তার সাথে কথা বলুন। অনেক গোদ্রা কাণ্ড থেকে অনেক কাণ্ডের সাথে জড়িত তিনি। আপনি মুখ্যমন্ত্রীর কথা কেন বলছেন? আপনি পশ্চিমবঙ্গে থেকে সুস্থ আছেন, আপনি ইউপির খবর নিন। আমি আজকে সময় শেষ, প্রত্যেককে ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন ক্যামেরা ওপার থেকে আপনাদেরও ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি দ্য ডিবেট। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন।